নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি আছি শ্রবণা মণ্ডল তোমাদের সাথে। আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি, কিন্তু তার আগে তোমাদেরকে সবাইকে আমি আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তোমরা সকলেই জানো যে আমার যে ভিডিও চ্যানেল, সেখানে আমার 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং এটা তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু একেবারেই সম্ভব হতো না। তো তাই তোমাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। যারা বড়রা আছেন তাদেরকেও অসংখ্য আমি শ্রদ্ধা জানাই, যারা আমার সমবয়সীরা আছেন তাদেরকেও শ্রদ্ধা জানাই, এবং যারা ছোটরা আছো তাদেরকে স্নেহ ভালোবাসা জানাই। সবাই এইভাবেই কিন্তু আমার পাশে থাকো। তো বন্ধুরা, আজকে আমরা বিশেষ কোনো টপিক নিয়ে আলোচনা করব না। অনেক দিন পর কিন্তু আজকে আমি ভিডিওতে এলাম এবং ভিডিও তৈরি করছি, এবং একে একে চেষ্টা করব তোমাদের যেরকম চাহিদা সেই অনুযায়ী পূরণ করার জন্য। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা কিন্তু কোনো পড়াশোনার বিষয় না, কিন্তু এটা পড়াশোনার রিলেটেড, যাতে তোমরা পড়াশোনায় মন বসাতে পারো, হতাশ না হয়ে যাও, সেই নিয়ে একটা ছোট্ট আমি আমার উপদেশ দেব। এবং আমি আশা করি এই ভিডিওটা দেখার পর তোমার অনেক ক্ষেত্রে উপকার হতে পারে, এবং যদি একজনও এই ভিডিও দেখে উপকৃত হও, আমি নিজেকে ধন্য মনে করব। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, এবং দেখার পর তোমরা আমাকে আমার কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানিও। চলো শুরু করি। তো বন্ধুরা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষা রিলেটেড। তোমরা অনেকেই কিন্তু পরীক্ষা দাও, কিন্তু পরীক্ষা দেওয়ার পর তোমরা সফল না হলে অনেকেই হতাশ হয়ে পড়ো। তো এই পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা সফল না হলে তোমরা হতাশ কিভাবে হবে না, তার কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে আমি বলবো। এরকম 5টা আমি পয়েন্ট বলে যাব। আশা করি তোমরা যদি এগুলো জীবনে ফলো করতে পারো, জীবনে অনেক তোমাদের সুবিধে হবে। ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা, পরীক্ষা আসলে কি? পরীক্ষার সংজ্ঞা কি? আমরা জীবনে কতটা জ্ঞান অর্জন করলাম, কতটা সঠিক জ্ঞান অর্জন করলাম, তারই যাচাই পদ্ধতি, তাকেই তো পরীক্ষা বলে। যে কোনো বিষয়ের উপর হোক, সেটা রান্না হোক, গাড়ি চালানো হোক, নাচ হোক, গান হোক, আঁকা হোক, অর্থাৎ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আমরা যা কিছু দৈনন্দিন জীবনে শিক্ষা অর্জন করি, যেটা শিখতে পারি, সেটাকেই যাচাই করার নাম হচ্ছে, যাচাই করার পদ্ধতির নাম হচ্ছে পরীক্ষা। তাই তো? ধরো কেউ একজন প্রথমবার রান্না করবে, সেটা ধরো শুক্তো রান্না করবে। তো সেই শুক্তো রান্না করার পর যদি তার রান্নাটা কোনো কারণে, সাধারণত প্রথমবার রান্না করলে খুব একটা বেটার হয় না, যে কোনো নতুন জিনিস শিখতে গেলে প্রথমবার ভালো হয় না। তো সেই রান্নাটা যদি কোনো ক্রমে খারাপ হয়ে যায়, তাহলে কি সে সেকেন্ডবার আর শুক্তো রান্না করবে না? করবে, চেষ্টা করবে আরো বেটার করার, সেটাকে কিভাবে আরো সুন্দর করে তোলা যায় যাতে লোকের খেতে ভালো লাগে। তো আমাদের জীবনে স্টুডেন্ট লাইফেও কিন্তু এই রকম ব্যাপার ঘটে। যখন আমরা প্রথম কোনো পরীক্ষায় দিতে যাই, বা দ্বিতীয়বার তৃতীয়বার যে যতবার পরীক্ষা দিতে যায়, এবং সেটাই যদি আমরা উত্তীর্ণ না হতে পারি, যদি আমাদের রেজাল্ট খারাপ হয়, যদি আমাদের পরীক্ষা ভালো না হয়, তাহলে আমরা কি করি? বাড়িতে এসে হতাশ হয়ে যাই। আমি এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, দিন জেগে রাত জেগে সারা দিন আমি নিজের সময়টা দিয়ে, পরীক্ষাটা আমার ভালো হলো না, আমার দ্বারায় আর কিছু হবে না। এই যে আমরা বলি, এটা কেন? যে কোনো শিক্ষা, গাড়ি চালানো থেকে শুরু করে, আমি প্রথমেই বললাম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত, অন্যান্য শিক্ষার ক্ষেত্রে আমরা যদি হতাশ না হই, অন্যান্য জিনিসের ক্ষেত্রে যদি আমরা সেটাকে বেটার চেষ্টা করি, সেটাকে আরও কিভাবে উন্নত করা যায় যদি আমরা চেষ্টা করি, তাহলে সেই জিনিসটা আমরা কেন অ্যাপ্লাই করব না স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে? কেন আমরা সেইটা পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই করব না? কেন আমরা হতাশ হয়ে পড়ব একবার, দুবার, তিনবার, 5বার পরীক্ষা দিয়ে? জীবনটাই একটা পরীক্ষা। জীবনে যতবার ফেল করব ততবার উঠে দাঁড়াবো। তার কারণ ব্যর্থতা, এই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে কেউ কোনোদিনও প্রথমে সফলতা অর্জন করে না, যারা করে খুব রেয়ার। এবং সেই ব্যর্থতা থেকেই মানুষকে শিক্ষা নেওয়া দরকার। এটা যারা মেনে চলে তারাই কিন্তু জীবনে সফল হয়, আর যারা ব্যর্থ হয়ে গেলাম বলে বসে পড়ে, তারা জীবনে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারে না। ধরো কেউ আমাকে বলল তুমি চোর, আমি যদি তার সেই কথাটা শুনে
নিজেকে চোর ভেবে বসে রইলাম, তাহলে তো সেটা আমি প্রমাণ করে দিলাম আমি চোর। কিন্তু আমি নিজের এই কপাল থেকে চোর নামক বদনামটা হটানোর জন্য যে পরিশ্রম, যে উদ্যম, যে অধ্যাবসায়, যে ব্যথা, যে জ্বালা আমার মনে ধরছে, সেটাকে হটানোর জন্য আমি অনেক চেষ্টা করি, প্রাণপণ চেষ্টা করি কিভাবে আমার এই চোর বদনামটা আমি হটাবো। কারণ আমাকে যদি লোকে আঙুল তোলে তুমি চোর, তখন সেটা আমার গায়ে লাগে, আমার গায়ে ফোসকা পড়ে, আমার অপমান বোধ হয়। তাহলে কেউ যখন তোমার দিকে আঙুল তুলে বলছে তুমি অসফল, তাহলে সেই ব্যথা, সেই জ্বালা, সেই অন্তরের বেদনা কি তোমার বোধ হয়? অন্তরে কি তোমার মনে হয় কেউ আমার দিকে আঙুল তুলছে, কেউ আমাকে ব্যর্থ বলছে? সেই জ্বালা কি আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা ইউজ করি? একই প্ল্যাটফর্মে কি সেই জ্বালাটা আমাদের ধরে? প্রথমবার পরীক্ষা দেওয়ার পর, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার পর, তৃতীয়বার পরীক্ষা দেওয়ার পর, ইভেন 10বার পরীক্ষা দেওয়ার পর যদি আমি হতাশ হই, যদি আমি ব্যর্থ হই, সেই জ্বালাটা কি আমার অন্তরে জ্বলতে থাকে? সেই জ্বালাটা আমার অন্তরে জ্বলতে থাকে না, কারণ আমার সেই দায়টা সামাজিক দায় নয়। যে দায়ে আমি নিজেকে চোর অপবাদ থেকে মুক্ত করছি, সেটা আমার সামাজিক দায়। লোকে আমাকে সমাজে খারাপ বলবে, সেই জন্য আমরা মুক্ত করি দায়টা থেকে। কিন্তু এই যে পরীক্ষায় অসফল হওয়াটা, এটা কিন্তু আমার সামাজিক দায় নয়, এটা আমার নিজের দায়। আমাকে কেউ লোকে অসফল বললো, তাতে আমার কিছু এসে যাচ্ছে না। 2 দিন আমি কষ্ট পেলাম, 3 দিনের দিন ভুলে গেলাম, চলো আর পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই, হতাশ হয়ে পড়লাম। কিন্তু সেই দায়টা নিজের অন্তরে জাগ্রত করতে হবে, সেই জ্বালাটা অন্তর থেকে অনুভব করতে হবে। তো এই যে আমি এতগুলো কথা বললাম, তুমি পরীক্ষা দেওয়ার পর, হতাশ হয়ে যাওয়ার পর তুমি কি কি উপায় অবলম্বন করবে, এটা নিয়ে আমি 5টা পয়েন্ট বলবো। কে বলতে পারে এই 5টা নিয়ম যদি তুমি ফলো করতে পারো, হতে পারে তুমি জীবনে সফল হতে পারো, হতে পারে তুমি ঘুরে দাঁড়াতে পারো, হতে পারে তুমি উঠে দাঁড়াতে পারো। বন্ধুরা, আমি এবার পরপর 5টা তোমাদের পয়েন্ট বলবো। যদি তোমাদের মনে হয় এগুলো গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে কিন্তু ডায়েরিতে লিখে রাখতে পারো। এবং লিখে রাখলে যেটা সবচেয়ে সুবিধে হয়, এটা তুমি প্রতিদিন বা সপ্তাহে 2-4 দিনও যদি দেখো, তুমি এখান থেকে অনেকটা ইন্সপিরেশন পাবে, যদি তোমার মনে হয়। প্রথমত, 1 নম্বর, যে কোনো নেগেটিভ বিষয়কে পজিটিভ করে তোলো। অর্থাৎ নেগেটিভিটির থেকেই পজিটিভ জিনিসটাকে তুলে আনো। আমরা যে কোনো নেগেটিভ বিষয়কে এড়িয়ে চলি, তাই তো? ধরো কোথাও একটা নেগেটিভ বিষয় নিয়ে চর্চা হচ্ছে, সেখান থেকে আমরা এড়িয়ে সরে এলাম। কিন্তু না, যে কোনো নেগেটিভ বিষয়ের মধ্যেই কিন্তু একটা পজিটিভিটির ব্যাপার থাকে। যেমন একটা উদাহরণ দিই, ধরো কোনো একটা বাজার থেকে সবজি কিনে আনলে, তুমি ধরো কুমড়ো কিনে আনলে। তো কুমড়োটা 1 দিন বা 2 দিন রেখে দেওয়ার পর দেখলে কুমড়োর উপর দিকটা বা চারের সাইডটা একটু একটু করে পচতে শুরু করলো। তো আমরা যখন কুমড়োটা 2 দিন বা 4 দিন পর রান্না করতে শুরু করি, যাদের ফ্রিজ আছে সেটা আলাদা কথা, আমি এমনি ইন জেনারেল বলছি। 2 দিন 4 দিন পর যখন রান্না করতে শুরু করি, তখন কি কুমড়োর ওপর দিকটা আমরা যখন দেখি পচে গেছে, তো আমরা কি করি? কুমড়োটা পুরোটা ফেলে দিই, নাকি যেইখানটা পচে গেছে সেই পচা অংশটুকু বাদ দিয়ে খাঁটি জিনিসটাকে তুলে রান্না করি? তাই তো করি সাধারণত। বা ধরো আমার কোনো অ্যাক্সিডেন্ট হলো, আমার অ্যাক্সিডেন্টে আমার এখানে হাতটার উপর দিয়ে কোনো গাড়ি চলে গেল, 2 দিন পরে আমি দেখলাম হাতটায় সামান্য একটু পচ ধরেছে, তাহলে কি ডাক্তারবাবু কি করেন? যদি হাতটা কেটে বাদ দিতে হয়, নিশ্চয়ই পুরো হাতটা কেটে বাদ দেন না। যে খানটা আমার অ্যাটাক করেছে জীবাণুতে, সেই অংশটা বাদ দিয়ে বাকিটা যাতে ভালো থাকে সেটাই চেষ্টা করি। অর্থাৎ আমি বলতে চাইছি, যে কোনো নেগেটিভ জিনিসটাকে নেগেটিভের মধ্যে না রেখে সেখান থেকে আমি কি করে ভালো জিনিসটা নিয়ে আসবো, কি করে পজিটিভ জিনিসটাকে নিয়ে এসে আমার জীবনে আমি উন্নত করব, নিজের জীবনকে সাজাবো, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কেননা আমরা যে কোনো নেগেটিভ জিনিস থেকে দূরে সরে যাই, কিন্তু নেগেটিভ জিনিস থেকেও অনেক কিছু শিক্ষা লাভ করা যায়। ধরো যদি তুমি পরীক্ষায় একটা ভালো ফল করতে পারলে না, পরীক্ষায় সফল হলে না, সেই পরীক্ষাটা কিন্তু তোমাকে শিক্ষা দেবে, সেই পরীক্ষাটা কিন্তু তোমার জীবনের কে অনেক অভিজ্ঞতা দেবে যে তুমি এই পরীক্ষাটায় কি কি ভুল করলে। সেই নেগেটিভ জিনিসটাকে, মানে পরীক্ষাটা খারাপ হয়েছে বলে তুমি সেটা নিয়ে সারাদিন ভাবলে খারাপ হয়েছে, ধরো 100-র মধ্যে তুমি 60টা কোশ্চেন ভুল করলে, 40টা কোশ্চেন ঠিক করলে, তো সেই 60টা কোশ্চেনের পিছনে না ভেবে যে 40টা কোশ্চেন তুমি ঠিক করলে, সেই 40টা কোশ্চেনের কথা তুমি ভাবো যে আমি তো 40টা প্রশ্ন ঠিক করতে পেরেছি। এটাই হচ্ছে পজিটিভ জিনিস। নেগেটিভ জিনিসটাকে বাদ দিয়ে দাও, খাঁটি জিনিসটাকে তুলে আনো।
2 নম্বর পয়েন্ট হচ্ছে 1 বা 2 বছরের জন্য নিজের বাড়ির এবং সমাজের কাছে মরে যাও। আরে দিদি কি বলছেন, মরে যাও, মরে যাব? না বন্ধুরা, এখানে নিজের কাছে, বাড়ির কাছে, সমাজের কাছে মরে যাও মানে নিজের ইচ্ছের কাছে মরে যাও। নিজের ইচ্ছেটা ত্যাগ করো। তোমার যা কিছু ভালো, যা কিছু করতে মন যাচ্ছে সেগুলো সব মেরে দাও। 2 বছরের জন্য মেরে দাও। তুমি 2 বছরের জন্য যদি নিজের সমস্ত ইচ্ছে মেরে দিতে পারো, বাকি যতগুলো বছর তুমি জীবিত থাকবে, সুস্থ হবে, সেই ততগুলো বছর তুমি নিজের আনন্দটাকে উপভোগ করতে পারবে। নিজের যদি একবার তুমি লাইফে সাকসেস হও, পুরো জীবনটা তুমি যাতে ভালোভাবে বাঁচতে পারো, তার জন্য 2 বছর তুমি নিজের মেরে দাও, নিজের ইচ্ছেটাকে মেরে দাও। অর্থাৎ নিজের যা কিছু ভালো কিছু করতে মন যাচ্ছে, ধরো ফোন ঘাটা, হোয়াটসঅ্যাপ চেক করা, ফেসবুকে টাইম নষ্ট করা, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট চেক করা, সমস্ত কিছু যেগুলো তোমাকে পিছন দিকে নষ্ট করছে, পিছন দিকে টানছে, সেই পিছন দিকে টানা যে কোনো জিনিসকে তুমি হাঁটিয়ে দাও। বলো যে আমি 2 বছরের জন্য নিজেকে পাগল করে তুলবো। অর্থাৎ এই 2 বছরের জন্য যা যা আমাকে করতে হবে সব আমি করতে রাজি। তাতে যদি আমাকে আধপেটা খেয়ে থাকতে হয়, অর্ধেক দিনের 6 ঘন্টার জায়গায় যদি 4 ঘন্টা ঘুমোতে হয়, সেও রাজি। নিজের জীবনটাকে উৎসর্গ করে যাও, অর্থাৎ নিজেকে বিলিয়ে দাও। ডেডিকেশন যাকে বলে। যে কোনো জিনিস অর্জন করতে গেলে এত সহজ পথে অর্জন হয় না, নিজে কষ্ট না করলে হয় না। পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে, পরীক্ষায় কোশ্চেন এত কঠিন হয়েছে তাই আমি পরীক্ষা দিতে পারিনি, পরীক্ষায় এত বাইরে থেকে কোশ্চেন এসছে, এত আনকমন কোশ্চেন এসছে, আমি করতে পারিনি। কেন? আরে যে পরীক্ষায় তুমি 100 নম্বরের মধ্যে তুমি এক্সপেক্ট করেছিলে 70 নাম্বার পাবে, সেখানে পেয়েছো 40। তাহলে যে ছেলেটা 70 পাচ্ছে, 80 পাচ্ছে, তাহলে তার সাথে তোমার পার্থক্যটা কোথায়? ভগবান তাকে এক্সট্রা এমন কি জিনিস দিয়েছে যে সেই ছেলেটাই একই কোশ্চেনে 70 পাচ্ছে, তুমি পাচ্ছ 40? তাহলে তোমার খামতিটা কোথায়? নিজেকে দিকে তাকাও। যখন কোনো কিছুর দিকে আঙুল একটা তোলো তুমি, তখন একটা আঙুল অন্যর দিকে থাকে, বাকি 4টে আঙুল নিজের দিকে থাকে। অর্থাৎ নিজের খামতি। কোনো কিছুর জন্য আঙুল তোর আগে নিজের কোথায় খামতি আছে সেটা লক্ষ্য করো, তবেই জীবনে এগিয়ে যেতে পারবে। বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে হিংসা করতে শেখো এবং নিজেকে অপরাধী বানাও। আরে ম্যাডাম কি বলছেন, হিংসা করতে শেখো, অপরাধী বানাও, এসব কি? হ্যাঁ বন্ধুরা, হিংসা জিনিসটা খুব খারাপ বাকি সমস্ত ক্ষেত্রে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে হিংসা জিনিসটা কিছুটা হলেও ভালো দিক আছে। কিরকম? ধরো তোমার কোনো সহপাঠী আছে যে একই পরীক্ষায় 20 নম্বরের পরীক্ষা সে পাচ্ছে 18, তুমি পাচ্ছ 15, 14, 12, তখন তুমি তোমার ওই বন্ধুটাকে দেখে হিংসা করো যে ও কি করে 18 পাচ্ছে, আমি কি করে 14 পাচ্ছি, ওর মধ্যে এমন কি আছে যার জন্য ও বেশি পাচ্ছে আমি কম পাচ্ছি, ওকে হিংসা করো। ওকে যত হিংসা করবে তত তোমার মন জ্বলবে। হিংসায় কিন্তু কারো কোনো দিন ভালো হয় না। হিংসা, কেউ যখন কারোর উপর হিংসা করে তখন কিন্তু যে হিংসে করে তার মন জ্বলে। আমি যদি হিংসে করি আমার মন জ্বলবে, জ্বলতে থাকে। তো কেউ যদি হিংসা করে, যার উপর হিংসা করে সে কিন্তু জ্বলে না, যে হিংসা করে সেই জ্বলে। আমি যদি হিংসা করি আমি কিন্তু জ্বলবো। অর্থাৎ তুমি যদি হিংসা করো, তোমার অন্তর থেকে একটা জ্বালা ধরবে। কিসের জ্বালা? যে ও বেশি পাচ্ছে আমি পাচ্ছি না, তাহলে ওর সমান রেজাল্ট করতে গেলে, ওর সমান নম্বর পেতে গেলে আমাকে যা যা করতে হয় আমি করব, তাতে আমার দিন রাত এক করতে গেলে আমি করব। তাহলে হিংসা করবে পড়াশোনার ক্ষেত্রে হিংসা থাকাটা একটু হলেও দরকার। এটাই তোমাকে জ্বালিয়ে তুলবে, অন্তর থেকে জ্বালা ধরাবে, এমন জ্বালা ধরাবে যাতে তুমি একদম নিচে থেকে ওপর অব্দি উঠতে পারো। আর একটা কথা বললাম যে নিজেকে তুমি অপরাধী করে তোলো। কিরকম অপরাধী? এটাও কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট, কিন্তু এই নেগেটিভ পয়েন্ট থেকেই আমরা পজিটিভ শক্তিটাকে খুঁজে বের করব। কিরকম অপরাধী? ধরো আমরা যদি কোনো ভুল কাজ করি, তখন তো আমাদের মনে অপরাধ বোধ হয় যে আমি এই কাজটা বোধহয় করে ঠিক করলাম না। যদি সেই ভুলের মাত্রাটা অনেক বেশি হয় তখন অপরাধ বোধ অনেক বেশি হয়। তো এটা ছোট বড়টা অনেক পরের কথা, কিন্তু অপরাধী নিজেকে কখন ভাববে? সারা দিনের পর তুমি পড়াশোনাটাকে একটা অভ্যাসে পরিণত করো। সারাদিনে তোমার করণীয় কি? সকালবেলা উঠে চা খেয়ে পড়তে বসা, তারপরে
আনুষঙ্গিক আরও যা যা আমরা সকাল থেকে রাত অবধি করি সমস্ত কাজগুলো আমি করলাম, কিন্তু সারা দিনের মধ্যে আমার যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা আমি পড়তে না বসি, আমার যদি আমি পড়াশোনার ক্ষেত্রে ফাঁকি দিয়ে থাকি, তখন যেন তোমার মনে অপরাধ বোধটা কাজ করে যে হ্যাঁ, আমি আজকে দিনের মাথায় 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়তে বসিনি, আমি আজকে সারাদিনে পড়তেই বসলাম না, বাকি সব কাজ করলাম, দুনিয়া বয়ে যাক সব কাজ আমি করলাম, কিন্তু শুধু পড়ার বেলায় ফাঁকি আমি পড়তে বসলাম না। এই অপরাধ বোধটা যেদিন তোমার মনে জাগ্রত হবে, সেদিন তুমি বুঝতে পারবে যে তুমি অরিজিনাল পড়াশোনার মধ্যে প্রবেশ করেছো। এই অপরাধ বোধটা জাগানোর জন্য প্রত্যেক দিন 1 ঘন্টা হোক 2 ঘন্টা করে পড়তে বসো। এইটা পড়তে পড়তে এমন অভ্যাসে তুমি পরিণত করবে যে একটা দিনের নির্দিষ্ট সময় তুমি যদি পড়াশোনায় ফাঁকি দিয়ে যাও, নিজের পড়াশোনাটা স্কিপ করে যাও, তাহলে তোমার দিনের শেষে মনে যেন একটা অপরাধ বোধ কাজ করে। কারণ আমি দিনে সব কিছু করলাম, আমার প্রধান যে দায়িত্ব, আমার প্রধান যে পড়াশোনা, সেটাই আমি বাদ দিলাম। এই অপরাধ বোধটা তোমার মনে হতে হবে। বন্ধুরা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে নিজেকে সবসময় চার্জ করে রাখো, যেন জীবনে একটা বিশাল বড় ঝড় আসতে চলেছে। যেমন ধরো, আমাদের যদি কোনো ঝড়ের সম্ভাবনা আসে, আমাদের আগে থেকে বার্তা দিয়ে দেয়। আমরা কি করি, মোবাইলে এরকম ধরনের অনেক মিমও আমরা দেখতে পাই ফেসবুকের মাধ্যমে, যে আমার ফোনে 100% চার্জ হয়ে গেছে, যেমনি 100 থেকে 99% চার্জে নেমে যাচ্ছে, আমি আবার ফোনটা বসিয়ে রাখছি কন্টিনিউ। এই চার্জটা দরকার। এই যে ফেসবুকের মিম বা যেখানে যত রকমই আছে, ওখান থেকেও কিন্তু তোমরা নিজের ইন্সপিরেশন কালেক্ট করতে পারো। তো আমি যেটা বলছিলাম যে নিজেকে সবসময় চার্জ দিয়ে রাখতে হবে। চার্জটা কিরকম, যে হ্যাঁ, পড়াশোনাটা আমি করছি, আজকে 2 ঘন্টা পড়লাম, কালকে পড়লাম না, কালকে 1/2 ঘন্টা পড়বো, সেটা না। নিজের মধ্যে পড়াশোনাটা যাতে সবসময় চলতে থাকে, তোমার মাথায় কিন্তু একটা জিনিসই থাকবে, আমি পড়াশোনা করছি, আমাকে পড়াশোনাটাই করতে হবে। অর্থাৎ ফুল চার্জ দিয়ে, অর্থাৎ ঝিমিয়ে গিয়ে কোনো রকমের জোর করে দায় সারা আমাকে চাকরি পেতে হবে তার জন্য আমি পড়ছি, এরম ভাবটা রাখলে চলবে না। মনে করো জীবনে একটা বিশাল বড় ঝড় আসতে চলেছে, তার জন্য আমাকে নিজেকে সবসময় চার্জ দিয়ে রাখতে হবে, অর্থাৎ ফ্রেশনেসটা তোমার দরকার। যদি তুমি সেই ফ্রেশনেসটা রাখতে পারো, তবেই কিন্তু তুমি পড়াশোনার ক্ষেত্রে অন্যদের থেকে এক ধাপ উঁচুতে এগিয়ে থাকবে। ঠিক আছে বন্ধুরা, আমার লাস্ট পয়েন্ট অর্থাৎ 5 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবে। এটাই সব থেকে, যতগুলো পয়েন্ট বললাম তার থেকে এটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পড়াশোনাটাকে ভালোবাসো। ভালোবাসা, এই 4টে ওয়ার্ড, এই 4টে বর্ণ, এর মধ্যে যে কি অপরিসীম শক্তি লুকিয়ে আছে সেটা বুঝতে পারবে। তার কারণ এই ভালোবাসা শব্দটা অনেক পবিত্র, এবং এই পড়াশোনাটাকে ভালোবাসো। এই ভালোবাসাটা কিসের সাথে তুলনীয়? একটা মা যেমন তার সন্তানকে ভালোবাসে। ভালোবাসা অনেক রকমের হয়, প্রেমিকের ভালোবাসা, বন্ধুত্বের ভালোবাসা, বাড়ির আরো ফ্যামিলি মেম্বারদের মধ্যে ভালোবাসা, আরো অন্যান্য ভালোবাসা যে সমস্ত আমরা বেসে থাকি। অর্থাৎ এই ভালোবাসাটা হবে মায়ের সাথে সন্তানের যেমন ভালোবাসা। অর্থাৎ একটা মা যেমন তার সন্তানকে অতি যত্নে, অতি স্নেহে, অতি পবিত্রতায়, অতি যত্নে আগলে রাখে, তোমার পড়াশোনাটাকে ঠিক সেরকমভাবে আগলে রাখো, যত্ন করো, তাকে বড় করে তোলো, তাকে সমৃদ্ধ করে তোলো। কোনটাকে বড় করে তুলবে? নিজের জ্ঞানের ভাণ্ডারটাকে বড় করে তুলবে। একজন মা যেমন তার সন্তানকে সারা দিনের মাথায় যদি একটু তার খামতি থেকে যায়, সে যদি ঠিক সময় খাবার না পায়, মায়ের যেমন একটা চিন্তা হয়, মায়ের যেমন অন্তর থেকে একটা কষ্ট হয়, একটা সবসময় উদ্বেগ কাজ করে, তোমার অন্তরের মধ্যেও যেন সেই উদ্বেগটা কাজ করে। তোমার জ্ঞানের ভাণ্ডারটাকে তুমি এমনভাবে সমৃদ্ধ করো যাতে একটু সময় যদি তুমি তাকে খাবার না দিতে পারো, খাবার মানে চর্চা, খাবার যদি না দিতে পারো, যেন তোমার মধ্যে সেই উদ্বেগটা কাজ করে। পড়াশোনাটা হচ্ছে একটা সাধনা। যেমন করে একজন গায়ক তার সাধনা করেন, একজন নর্তক তার সাধনা করেন, একজন প্রেমিক তার সাধনা করে তার প্রেমিকাকে না দেখতে পেলে, ঠিক সেরকমভাবে পড়াশোনাটাও একটা সাধনা। সারাদিন আমি চলে গেল, সারাদিন আমি কাজ করলাম, কিন্তু আমার পড়াশোনাটা হলো না, মনের মধ্যে সবসময় একটা খচখচ করবে, কিসের অভাব কিসের অভাব। অর্থাৎ সেটা হচ্ছে পড়াশোনা। সেই লেভেলে পড়াশোনাটাকে নিয়ে এসো। পড়াশোনাটা শুধু পরীক্ষার জন্য নয়, পড়াশোনাটা আমি শুধু আমার এই লেভেলে আমার পরীক্ষা আছে, আমি এই লেভেলে উঠতে চাই, এই লেভেলের পর পড়াশোনার সঙ্গে সম্পর্ক ত্যাগ, একদম নয়। পড়াশোনাটা হচ্ছে সেই লেভেলের যেটা তুমি আজীবন বহন করে বেড়াতে পারবে, যদি তুমি পড়াশোনাটাকে ভালোবাসো, তাকে যদি নিজের অন্তর থেকে ভালোবাসতে পেরে তাকে সাধনা করে যাও দিনের পর দিন। অর্থাৎ যাকে ভালোবাসা যায় তাকে কি ত্যাগ করা যায়?
ভালোবাসলে কাউকে ত্যাগ করা যায় না। অর্থাৎ তুমি একটা সময় গিয়ে একটা নির্দিষ্ট স্তরে গিয়ে তোমার লক্ষ্যে পৌঁছে গেলে, তুমি তোমার লক্ষ্য অর্জন করলে, অর্থাৎ চাকরি পেয়ে গেলে, তারপরে তুমি পড়াশোনার সঙ্গে সম্পর্ক ত্যাগ, সেটা কিন্তু না। যাকে ভালোবাসবে তাকে ত্যাগ করা যায় না। চাকরি পাওয়ার পরও তুমি তুমি তোমার পড়াশোনাটাকে এমন অভ্যাসে পরিণত করো যাতে চাকরি পাওয়ার পরও তুমি সারাদিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা না পড়লে তোমার অন্তর যেন তোমাকে অপরাধী বানিয়ে দেয়। সেই রকম লেভেলে পড়াশোনাটাকে ভালোবাসতে হবে। অর্থাৎ আমি বললাম, একটা মায়ের সাথে একটা সন্তানের যে সম্বন্ধ, সেই ভালোবাসায় পরিণত করো। সন্তান মাকে ভুলে যেতে পারে, মা কখনো সন্তানকে ভোলে না। অর্থাৎ মা যেমন তার সন্তানকে ভালোবাসে, তুমি পড়াশোনাটাকে সেইভাবে ভালোবাসো। পরীক্ষায় পাশ করার জন্য নয়, তুমি ভালোবেসে তোমার জ্ঞানটাকে কতটা উচ্চে তুলে ধরতে পারছো, অন্যদের থেকে তুমি নিজেকে কতটা সেপারেট করতে পারছো, তুমি কতটা আলাদা, তোমার জ্ঞানের ভান্ডারটা কতটা পূর্ণ হলো, সেই লক্ষ্যে এগিয়ে যাও। শুধু চাকরি পাওয়ার লক্ষ্যে না। যেদিন তুমি সেই লক্ষ্য ধরে এগোবে, সেদিন দেখবে তুমি এই স্তরটার থেকে অনেক উঁচুতে উঠে চলে গেছো। কিন্তু চাকরি পাওয়া তো দূরের কথা, তুমি অন্যদের থেকে নিজের পার্থক্যটা বুঝতে পারছো। সেটাই হচ্ছে পড়াশোনা, সেটাই হচ্ছে ভালোবাসা, যাকে ত্যাগ করা যায় না। তো বন্ধুরা, এই 5টা পয়েন্ট আশা করি তোমরা মনে রাখবে। যদি যতজন আমার এই ভিডিও যারা যারা দেখেছো শেষ অবধি, যদি তোমরা এই ভিডিওটা দেখার পর প্রত্যেকটা পয়েন্ট তোমরা যদি নিজেদের লাইফে অ্যাপ্লাই করতে পারো, আশা করছি তোমরা সফলতা পাবেই। এবং এখান থেকে আমার যদি একজন দর্শকও সফল হয়, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব আরও এই ধরনের ভিডিও দেওয়ার, যাতে তোমরা হতাশ না হয়ে যাও, যাতে তোমরা একই মোটিভেশন নিয়ে, একই ইন্সপিরেশন নিয়ে পড়াশোনা করে যেতে পারো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।